আপনি কি র নাকি আইএসের এজেন্ট? আপনি কি আস্তিক নাকি নাস্তিক? দাঁড়ান বিষয়টিকে আরো সমসাময়িক করা যাক। আপনি কি ফ্যাসিস্টের দোসর নাকি বিপ্লবের চেতনাধারী? কি এই শব্দগুলোকে খুব পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, এমন শব্দ বন্ধতেই আপনাকে ব্র্যাকেটবদ্ধ করে ফেলা হবে। দেয়া হবে ট্যাগ। বলছি চরিত্র হননের এক বিষাক্ত কৌশলের কথা। চলুন আজ ট্যাগিং নিয়েই কথা বলা যায়। যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কাছে ট্যাগ বা ট্যাগিং খুবই পরিচিত শব্দ। এই ট্যাগ অপশন ব্যবহার করে আপনি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স কিংবা টেলিগ্রামে কোনো মন্তব্য, ভিডিও অথবা ছবি অনেকের সাথেই শেয়ার করতে পারেন ছড়িয়ে দিতে। কিন্তু আমরা যে ট্যাগ বা ট্যাগিংয়ের কথা বলছি সেটা সোশ্যাল মিডিয়ার কোনো টুলস নয়। এটা ব্যক্তিবিশেষকে টার্গেট করে সংঘবদ্ধ আক্রমণ। চলুন বিষয়টিকে একটু গভীরভাবে বুঝতে এবং জেনে নিতে আমরা ট্যাগের অর্থ আসলে কি সেটা একটু বুঝে নেই। ট্যাগের আবিধানিক অর্থ হলো কোনো কিছু শনাক্ত করার জন্য চিহ্নিতকরণ। তবে অক্সফোর্ড ডিকশনারিতে ট্যাগের একাধিক মানে পাওয়া যায়। এই শব্দের বহুল ব্যবহার দেখা যায় পণ্যের গায়ে লেবেল দেওয়ার ক্ষেত্রে। ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল অবশ্য বলছে ট্যাগ মানে শ্রেণীবদ্ধকরণ। কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশের সমাজ বাস্তবতায় ট্যাগিংয়ের এক ভয়ঙ্কর অর্থ দাঁড়িয়ে গেছে। সহজ করে বললে কোনো ব্যক্তির রাজনীতি, আদর্শ কিংবা দর্শনকে কিছু পরিচয়ে সীমাবদ্ধ বা ব্র্যাকেটবদ্ধ করে ফেলা, যে পরিচয়টিকে বেশ আগে থেকে বিভিন্ন বয়ানে অচ্ছুত করে ফেলা হয়। এখন প্রশ্ন হলো কেন এমন ট্যাগ দেয়া হয়, এতে আদৌ কোনো লাভ হয় কিনা, আর কারা করে এমন কাজ? এর উত্তর খোঁজার আগে বাংলাদেশের ট্যাগে রাজনীতি বোঝা দরকার। স্বাধীনতার পর থেকেই ভুয়া মুক্তিযোদ্ধা বনাম রাজাকার পরিচয়টিকে ব্র্যাকেটবদ্ধ করা হয়। তবে 2013 সালে ট্যাগিংয়ের অপকৌশল প্রবলভাবে দেখা দেয়। সে সময় একদিকে চলছিল গণজাগরণ মঞ্চ, অন্যদিকে শাপলা চত্বরের আন্দোলন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি মানুষের মুখে মুখে প্রবলভাবে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়। চলে শাহবাগী বনাম ইসলামপন্থী, ভারত বনাম পাকিস্তানের দালাল, রাজাকার বনাম ভুয়া মুক্তিযোদ্ধার ট্যাগ। ফুটে ওঠে এক ভয়াবহ চিত্র যা বিভক্তি ছড়িয়ে দেয়। একসময় রাজনীতি ছাপিয়ে সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এর বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করে। 1975 থেকে 77 ভারত জুড়ে দেখা দিয়েছিল এই প্রবণতা। ইন্দিরা গান্ধীর সরকারের সময় জরুরি অবস্থা চলছিল, আর সে সময় বিরোধীদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে ট্যাগ দেওয়া হতো। একই পথে হাঁটতে দেখা যায় তুরস্কের এরদোয়ান সরকারকেও। বিরোধীদের দেয়া হতো বিদেশি মদতদাতার ট্যাগ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্যাগিং আর গুজব ছড়ানো থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি। 2020 সালে নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় তিনি তুলেছিলেন ভোট জালিয়াতির অভিযোগ, যা থেকে গড়ে ওঠে স্টপ দ্য স্টিল আন্দোলন। ফলাফল 2021 সালে ক্যাপিটাল হিলের দাঙ্গা। আর মার্কিন মূল্যকে এখন বিদেশি এজেন্ট, এই ট্যাগ দেয়া খুবই সাধারণ ঘটনা। একদিক থেকে দেখলে যারা এই কাজটি করেন তারা সাময়িকভাবে টার্গেট করা ব্যক্তি বা গোষ্ঠীকে কোণঠাসা করে ফেলেন। ফলে সেই ব্যক্তি হয়ে পড়েন সামাজিক ও মানসিকভাবে দুর্বল। একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘাঁটতে গিয়ে আমরা দেখতে পাই কিছু রাজনৈতিক নেতা, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, এমনকি কিছু কিছু গণমাধ্যমও এমন ট্যাগিং খেলার বড় খেলোয়াড়। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, এমন ট্যাগ দেয়া কি কাজে দেয়? উত্তর হলো হ্যাঁ। মানসিকভাবে ভীষণ শক্তিশালী না হলে শুরুতেই টার্গেট করা ব্যক্তি বা গোষ্ঠী দুর্বল হয়ে পড়েন। যদিও একটা সময়ের পর সবার মাঝেই সেই ট্যাগিং নিয়ে সন্দেহ ঢুকে যায়, কিন্তু এর মাঝে রাজনৈতিক, সামাজিক কিংবা মানসিকভাবে যা ক্ষতি হবার তা হয়েই যায়। এই ট্যাগিংয়ের অপকৌশল মানুষের দৈনন্দিন সম্পর্ক, কর্মস্থল, ধর্ম কিংবা লিঙ্গভিত্তিক আলোচনাতেও প্রভাব ফেলে। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয় কিংবা অফিস আদালতে মতাদর্শ নিয়ে বিতর্ক দিনকে দিন কঠিন হয়ে উঠছে। এখানে ভিন্ন মত জানালেই আপনাকে একটা নির্দিষ্ট পরিচয়ে বেঁধে ফেলা হবে। সেখানে শুধু বিরোধী নয়, বিশ্বাসঘাতক, র, আইএসএস, সিআইএ কিংবা মোসাদের এজেন্ট, উগ্রবাদী, ফ্যাসিবাদী, নারীবাদী, লেসপেন্সার, সফট দালাল, সম্মতি উৎপাদনকারী সহ নানান তকমা দেয়া হয়। আর ধর্মীয় আলোচনা সেটা তো আরও ভীষণ
স্পর্শকাতর হয়ে উঠছে। এক্ষেত্রে দেয়া হয় নাস্তিক কিংবা মুরতাদের ট্যাগ। এখন প্রশ্ন উঠতে পারে, কেন ট্যাগ দেয়া হয়? ফরাসি সমাজবিজ্ঞানী পিয়ের বলছেন, ক্ষমতার লড়াই শুধু রাজনীতি নয়, সমাজ ও সংস্কৃতিতেও চলে। এখানে ট্যাগিং বা লেবেলিং হলো আপনার চারপাশ ও সমাজকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, যার মধ্য দিয়ে স্বাধীন চিন্তাকে দমন ও মানুষকে নির্দিষ্ট ছকে ফেলে দেওয়া হয়। ফলে বিশ্বাস ও আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়, বাড়ে সন্দেহ আর বিভাজন। আরেকটা সমস্যা হলো মূলধারার মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত প্রচারিত ট্যাগ আর গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যার প্রভাব দীর্ঘস্থায়ী। কোনো ব্যক্তির উপর মিথ্যা দোষারোপের পর একটা সময় যখন সত্য প্রকাশ পায়, তখনও সাধারণ মানুষ সেই ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা নিয়েই থাকেন। এখন প্রশ্ন হলো, অভ্যুত্থানের পরেও কি ট্যাগিং বন্ধ হয়েছে? উত্তর না। ট্যাগিংয়ের রাজনীতি এখনও দমন পীড়নের এক নির্মম আর প্রতারক অস্ত্র হিসেবেই থেকে গেছে, বরং এর সাথে যোগ হয়েছে আরও এক বিপদজনক প্রবণতা: মব কালচার, মব সেন্টিমেন্ট। একটা সময় বিএনপি কিংবা জামাত শিবিরের ট্যাগ দিয়ে চলতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সে জায়গায় এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে চলছে মব জাস্টিস। ঘটে গেছে শতাধিক গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনাও। পরিবেশ পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, মাঠে বা রাজনীতিতে ফ্যাসিস্ট বনাম রাজাকারের যে ট্যাগিংয়ের কালচার চলছে, সেটা খুব সহজেই দূর হচ্ছে না। তাহলে মুক্তির পথ কি? একাধিক গবেষকের মতে নিজের মাঝে নিরপেক্ষ চিন্তা শক্তি সঞ্চার করাই প্রধানতম পথ, যেটা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। হতে হবে সচেতন, প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন। একই সাথে রাজনৈতিক দলগুলোর কাছে নিরপেক্ষ চিন্তা শক্তি বর্গা দিয়ে থাকলে সেটাও উদ্ধার করতে হবে, নয়তো ট্যাগিং নামক ক্যান্সার থেকে আপাতত নিস্তারের কোনো পথ নেই। এই আত্ম উন্নয়ন হয়তো সহসায় ঘটবে না, কিন্তু তাই বলে কি এর কোনো আইনি প্রতিকারের পথ নেই? সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবীর সাথে কথা বলে যে ধারণা পাওয়া যায়, তাতে করে সরাসরি ট্যাগিংয়ের আইনি প্রতিকার পাওয়ার সুযোগ কম, কারণ এদেশে যখন আইনগুলো তৈরি হয়েছে তখন এসব বিষয় বিদ্যমানই ছিল না। তবে কেউ যদি ট্যাগিংয়ের কারণে হামলা কিংবা চাকরিচ্যুত হন, তবে তিনি ফৌজদারি আইনে প্রতিকার চাইতে পারেন, করতে পারেন মানহানির মামলা। তবে এ ধরনের মামলার নজির এখনও আদালত পাড়ায় দেখা যায়নি। ভিন্নমত সহ্য করতে না পারা শাসক, শোষক এবং আধিপত্যবাদী সমাজের একটা স্বাভাবিক প্রবণতা। ধর্ম, বর্ণ কিংবা রাষ্ট্রের মোড়কে যখন এই শাসন আর শোষণ প্রতিষ্ঠা পায়, তখন সংঘাত অনিবার্য, আর ট্যাগের চাবুক তখন সংঘাত আর সহিংসতাকে উস্কে দেয়। নতুন প্রজন্মের ট্যাগ দর্শন আর এর থেকে মুক্তির পথ তাহলে কি? অস্বীকার করার উপায় নেই, এই প্রজন্মের একটা দিকভ্রষ্ট অংশ সোশ্যাল মিডিয়ায় ট্রল, ব্যঙ্গ, বিদ্রূপ আর মিমকে খুব সূক্ষ্মভাবে ট্যাগিংয়ের মাঝে যোগ করে ফেলেছে, এবং সেগুলো খুব উপভোগ্যও বটে। ফলে এই প্রজন্মের ভাবভঙ্গি, চলন বলন বোঝা খুবই জরুরি, আর তাদের বুঝতে হবে গভীরভাবে। আর তা না পারলে এই রোগ থেকে আপাতত মুক্তির পথ নেই। আজ তাহলে এ পর্যন্তই।